94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? কেমন আছো কলকাতা? ঘটনার থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আজ ভয়টা একটু বেশি হতে চলেছে এবং ইন্টারেস্টিংটাও। তাই তো বলছি, যাও সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে বেল আইকনটা টিপতে ভুলো না, কারণ কখন কি ঘটনা চলে আসে কেউ জানে না। তো আজকে আমি আছি সুরজিৎ তোমাদের সঙ্গে। সকল শ্রোতাদেরকে নমস্কার। তো এবার ঘটনা শোনার জন্য তৈরি তো? আজ এমন একটি ঘটনা শুনতে চলেছ যেটা রেকর্ডিং করার সময় আমার তো ভয় লেগেছে। তো আমি সেই ভয়টা তুলে ধরতে পারবো নাকি সেইটা আমার উপর নির্ভর করবে, কিন্তু তোমরা ভূতে বিশ্বাস করবে নাকি সেটা তোমাদের উপর নির্ভর করবে। তো এখন কলকাতাতে এমন একটা ভূতের নতুন নিউজ দেখছি বেরিয়েছে আজকে সকালেই। আজকের তারিখটা হলো তোমার আজকে শুক্রবার, তারিখ 6 জুন 2025। রেকর্ডিং করতে বসছি দুপুর 12টা। কলকাতার যে ঘটনাটি ঘটেছে সেটা একটি অভিনেতাকে ঘিরে, এবং অভিনেতার বাড়ির অনেক কিছু অসাধারণভাবে ঘটছে, অদ্ভুত যাকে বলতে হয়, এবং ভূত বিশেষজ্ঞকে ডাকা হয়েছে মাঝরাতে। তো যাই হোক, সেই সব তোমরা নিউজে দেখতে পাবে, আমরা বলছি না কিছু। যারা বিশ্বাস করার করবে, যারা বিশ্বাস করার হয় না তারা ঘটনাটি শুধু মন দিয়ে শোনো, ভালো লাগবে এইটুকু আশা করতে পারি আমি। শুরু হচ্ছে ঘটনা। আমি স্বপ্নীল, আমার বয়স এখন প্রায় 30-এর কাছাকাছি। তবে আজ যে ঘটনাটা বলতে যাচ্ছে সেটা ঘটেছিল সেই সময়ের, যখন আমি ক্লাস 9-এ পড়ি। ঘটনাটা ছিল এমন এক অভিশপ্ত পুতুলকে ঘিরে, যেটা চোখ যেন আমার জীবনের শক্তিটুকু কেড়ে নিয়েছিল। আমাদের বাড়ি বরিশালের একদম গ্রাম এলাকায়, খুব সাধারণ ছোট্ট একটি পরিবার। আমি, মা আর আমার ছোট্ট বোন সুমা। বাবা মারা গেছেন খুবই আগে, ছোটবেলায়। সেই থেকেই মা আমাদের 2 ভাই বোনকে একা হাতে বড় করেছেন। ঘটনাটি শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেদিন স্কুল থেকে ফিরতে দেরি হয়েছিল। চারপাশ অন্ধকার, হাতে ছাতা ছিল না, ভিজে ভিজে বাড়ি ফিরছিলাম। আমাদের বাড়ির সামনের রাস্তার পাশে একটা পুরনো প্রায় ভাঙা বাড়ি ছিল, যার ভেতর কেউ থাকতো না। সেই বাড়ির এক কোণায় মাটি আর আগাছার ভেতর একটা কিছু চকচক করছিল। সেদিন কৌতূহল বশে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি একটা পুতুল, কিন্তু এটা কোনো সাধারণ পুতুল না। পুতুলটা বেশ বড়, যেন কারো হাতে তৈরি। তার চোখ দুটো ছিল লালচে, কাঁচের মতো, কিন্তু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে সে হাসছিল। আমি পুতুলটা কুড়িয়ে নিয়ে ঘরে ফিরি। সুমা দেখে খুব খুশি হয়ে যায়। দাদা, এটা কি আমার জন্য এনেছিস? আমি হেসে বলি, হ্যাঁ, তোকেই দিয়ে দিলাম। সেদিন রাতেই শুরু হয় বিভীষিকা। রাত তখন 2টো। আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। কানে আসে কার যেন হাসির শব্দ। প্রথমে ভাবি হয়তো বাইরের কোনো কুকুর, কিন্তু ঠিকই তখনই দেখি দরজার নিচ দিয়ে আলো এসে পড়ছে, আর একটা ছায়া যেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি দূর বুকে দরজা খুলে বাইরে আসি। ঘরে দেখি সুমনার ঘরের দরজা খোলা। সে ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু তার পাশে বসে আছে সেই পুতুলটি। অথচ আমি পুতুলটা সন্ধ্যায় খাটের পাশে রেখেছিলাম। আমি ভাবছিলাম হয়তো মা পুতুলটা সরিয়েছেন।
পরের দিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে আমি হাঁটছি সেই পুরনো ভাঙা বাড়ির ভেতর দিয়ে। দেয়ালের উপর রক্তে দিয়ে লেখা, চোখের দিকে তাকিও না, ওর চোখ তোর আত্মা চাই। হঠাৎ পিছন থেকে একটা পাথরের মতো ভারী হাত আমার গলায় এসে চেপে ধরে। আমি ছটফট করি, ঘুম ভাঙে। আমি ঘেমে একাকার, কিন্তু তখনও বুকের উপর একটা ভারী চাপ টের পাচ্ছে, যেন কেউ বসে আছে। আমি একা ছিলাম না, ঘরের কোণে বসেছিল সেই অভিশপ্ত পুতুল। ওর লালচে চোখ দুটো অন্ধকারে চকচক করছিল। এরপর থেকেই সুমার আচরণ বদলে যেতে থাকে। সে আগের মতো কথা বলে না, দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। মাঝরাতে তাকে দেখি বসে বসে পুতুলের সাথে কথা বলছে। এক রাতে দেখি সে মেঝেতে চেয়ারের উপর বসে পুতুলটাকে কোলে নিয়ে বলছে, তুই বলছিস না দাদাকে সরিয়ে দিলে তুই আমার হয়ে যাবি? আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি মাকে বলি, মা ভাবেন আমরা হয়তো অতিরিক্ত টিভি দেখেছি, কিন্তু আমি জানতাম পুতুলটা সাধারণ কিছু না, ওর ভেতর কিছু আছে। আমরা যে মন্দিরটার পাশ দিয়ে স্কুলে যেতাম, সেখানে এক বৃদ্ধ সাধু থাকতেন। লোকটা সাধারণত কারোর সাথে কথা বলতেন না, কিন্তু আমি একদিন সাহস করে তার কাছে গিয়ে পুতুলটার কথা বলি। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপর চোখ খুলে বললেন, যে বাড়ি থেকে পুতুলটা এনেছিস সেখানে 300 বছর আগে একটা মেয়ে মারা গেছিল আগুনে। তার শরীর পুড়ে যায়, শুধু চোখ দুটো থেকে যায় অক্ষত। তার পুতুলটি সেই আগুনের মধ্যে থেকে বেঁচে যায়, কিন্তু কেউ জানতো না সে পুতুলের ভেতর বন্দী হয়েছে তার সেই মেয়েটির আত্মা। আমি জমে গেলাম। সাধু বললেন, চোখের দিকে আর তাকাস না, সেই চোখ তোকে দিয়ে অনেক কাজ করাবে। সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে অমাবস্যার রাতে। সেই রাতে সুমা নিখোঁজ হয়ে যায়। সারা বাড়ি খুঁজেও তার কোনো হদিশ মেলে না। পুতুলটাও নেই। তখন ঘড়ির কাঁটা রাত 3টে দাঁড়িয়েছে। হঠাৎ আমাদের বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে আসতে থাকে কান্নার শব্দ। আমি, মা আর পাড়ার কিছু মানুষ লন্ডন নিয়ে যাই। সেখানে দেখি সুমনা বসে আছে একটা পাথরের মতো, পাথরের ওপর কোলে সেই পুতুল, আর ফিস ফিস করে বলছে, আমার চোখ নাও, আমার চোখ দিয়ে দাদার চোখ বানাও। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে পুতুলটা কেড়ে নিই তার হাত থেকে, আর সঙ্গে সঙ্গে সুমনা জ্ঞান হারায়। পরের দিন ভোর, সুমনা তখন অচেতন। আমি তাকে ঘাড়ে করে নিয়ে মন্দিরে সেই পুরনো সাধুর কাছে যাই। তার সামনে পুতুলটা রাখতেই সে পেছনে সরে গিয়ে বলে, ও কেন এনেছিস? তুই জানিস না ও এখন জাগ্রত? ওকে মাটির নিচে পুঁতে রেখেছিল যারা, তাদেরও মাফ করেনি। আমি কাঁদতে কাঁদতে বলি, আমার বোনটার জন্য কিছু একটা করেন বাবা। বৃদ্ধ চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করলেন, তারপর একটা লাল সুতো দিলেন আর বললেন, এই সুতো দিয়ে পুতুলটার 2 চোখ বেঁধে ফেল, যতক্ষণ না আমি প্রস্তুতি নিই ও যেন কাউকে চোখে না দেখতে পায়। আমি বাড়ি ফিরে পুতুলের চোখে সুতো বেঁধে রাখলাম, কিন্তু ভেতরটা কেমন যেন অস্থির লাগলো। ঘটনাটির পরের দিনে গ্রামের এক ছেলে রফিক হঠাৎ উন্মাদ হয়ে যায়। তাকে পাওয়া যায় জংলা এলাকার ভেতর, গায়ে শুধু একটা গামছা, কাঁধে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, ও চোখ দিয়েছিল, আমি দেখতে পারি তার আগুনের মুখ। গ্রামে হইচই পড়ে যায়। এক বুড়ো লোক, হাসান চাচা, এসে বলে, 37 সালে এমনই হয়েছিল, তখন এক মেয়েও শিকার হয়েছিল।
পরে পুকুরে ভেসে উঠেছিল তার শরীর। চোখ ছিল খোলা। এই তো সেই পুতুলটা। মা কান্নায় ভেঙে পড়েন। আমি এখন দ্বিধায় সাধু আমার পরিবার নয়, পুরো পাড়াটাই যেন কোনো অদৃশ্য অভিশাপে ঢেকে গেছে। আমি আবার ছুটে যাই সেই ভাঙা বাড়িটার দিকে যেখান থেকে পুতুলটা পেয়েছিলাম। ভেতরে ঢুকেই দেখতে পাই দেওয়ালের গায়ে ঘুটঘুটে অন্ধকারে খোদাই করা একটা শব্দ। চোখ দিয়েছিলাম আমি, এখন চাই তোর চোখ। হঠাৎ আমার চোখে পড়ে দেয়ালের এক প্রাচীন কালো ছবির দিকে। একটা 10-12 বছরের মেয়ের ছবি, চুল খোলা, অদ্ভুত চোখ, দৃষ্টিটা একটু গভীরই। নিচে লেখা রেশমি, 1922 থেকে 1947। মাথার ভেতরে বাজ পড়ার মতো মনে হলো এই মেয়েটাই সেই পুতুলের ভিতর বন্দি আত্মা। সেই রাতে আমি ঘুমাতে যাই, কিন্তু ঘুম আসে না। হঠাৎ দেখি সুমা আমার পাশে দাঁড়িয়ে। তুই জানিস দাদা, পুতুলটা আমাকে কি দিয়েছে? আমি এখন স্বপ্নে যা দেখি সেটা পরে সত্যি হয়ে যায়। সুমা, তুই এখন ওর প্রভাবের নিচে আছিস। ও বলেছে তোকে সরিয়ে দিলেই আমি ওর মতো হয়ে যাব। এই কথা বলেই সে বেরিয়ে যায়। আমি ছুটে গিয়ে দেখি সে ঘরে নেই। জানলা দিয়ে দেখি সে সেই ভাঙা বাড়ির দিকে হাঁটছে, হাতে সেই অভিশপ্ত পুতুল। পরের দিন সকালে বাড়ির উঠোনে একটা ছোট রক্তের দাগ পাই। কে যেন ফিস ফিস করে বলে, ও চোখ যা দেখে তা করতে বাধ্য, তুই পরের শিকার। পাড়ার একজন লোক জানায় রাতে কে যেন গরুর গোয়ারে ঢুকে গলা কেটে দিয়েছে একটা গরুর। সেই গরুর চোখ দুটো গায়েব। আমার মাথা ঘুরতে থাকে। সুমা কি হবে? সাধু এসে জানায় পুতুলটা রেশমির আত্মার আধার। ও মরেনি, ও প্রতিশোধ নিচ্ছে। যারা এমন সময় তার মাকে জ্বালিয়ে দিয়েছিল পাগল বলে, সেই আগুনে মেয়েটার গন্ধ হয়, সেই আগুনে মেয়েটাও দ্বন্দ্ব হয়। আমি জানি এখন শুধু আমার পরিবার না, গোটা গ্রাম বিপদের মধ্যে। সাধু আমাকে এক গর্ত করে সেখানে পুতুলটাকে পুঁতে দিতে বলেন, আর সেই গর্তে দিতে বলেন 3টি জিনিস। একজন নিষ্পাপ শিশুর আঁকা পুতুলের ছবি, রাতের আধারে বাঁশঝাড় থেকে তোলা কুয়াশা, আর পুতুলের চোখে বেঁধে রাখা লাল সুতো। আমি, মা আর 2জন পাড়ার লোক মিলিয়ে রাত 3টের সময় গর্ত খুঁড়ে পুতুলটাকে পুঁতে ফেলি। সেই মুহূর্তে হঠাৎ আকাশ ফেটে এক অদ্ভুত ঘূর্ণিঝড় উঠে যায়। মনে হচ্ছিল পুতুলটা কাঁপছে। গর্ত থেকে পুতুলটা আপন মনে উঠে আসতে চায়। আমার মা ছুরি দোয়া পড়তে থাকে। ঠিক তখনই পেছন থেকে আসে সুমনার গলা, তোমরা ওকে খবর দিতে পারবে না, ও আমার চোখে বাস করে, ও আমার সব দিয়েছে। সুমার চোখ তখনও ভয়ঙ্কর লালচে রঙের। আমরা ভয় পেয়ে যাই, কিন্তু সাধু তার মাথায় পানি ছিটিয়ে দেয় আর দোয়া পড়তে শুরু করে। সুমা মাটিতে পড়ে যায়। সুমা সুস্থ হয়ে আসে পরের দিন। পুতুলটাকে আর খুঁজে পাইনি, কিন্তু রাতে মাঝে মাঝে এখনো জানলার পাশে দেখি একটা পুঁতি গন্ধময় মেয়ের ছায়া, পেছনে খোলা চুল, হাতে পুতুল। আর ঘুম ভাঙলে দেখি আমার ড্রয়িং খাতায় এক কোণে আঁকা একটি ছবি, একটি মেয়ের মুখ, চোখ লালচে কাঁচের মতো, নিচে লেখা, আমি ফিরে আসব, এই চোখ তো এখন দূর। সেই রাতের পর আমাদের জীবন কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। সুমা আবার আগের মতো হাসতে শুরু করে। মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আর আমি প্রতিদিন ঘুমাতে যাবার আগে দরজার চিটকানিটা চেক করি 3বার। কিন্তু সবকিছুর মাঝেই একটা অদ্ভুত অস্থিরতা আমার মনে বাসা বাঁধে, যেন কিছু একটা এখনো শেষ হয়নি। আমার খাটের নিচে, ঘরের কোনায়, দেয়ালের ফাঁকে কোথাও যেন সেই 2টো চোখ আমায় খুঁজছে।
2 সপ্তাহ পর আমাদের গ্রামে এক নতুন পরিবার আসে ভাড়া বাসায়। শহর থেকে আসা লোক, 2 জন স্বামী স্ত্রী আর তাদের 5 বছরের মেয়ে, নাম রাশি। রাশি খুব চঞ্চল। একদিন বিকেলে সেই আমাদের উঠানে খেলা করতে আসে। আমি ঘরে বসে পড়ছিলাম, হঠাৎ শুনি মেয়েটার হাসির আওয়াজ। জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি সে খেলছে একটা পুতুল নিয়ে। আমার বুকে রক্ত জমে যায়। সেই পুতুল ঠিক সেরকমই, লালচে চোখ, পুরনো রংচটা জামা, কাঁচের চোখ, যেন তীরের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ছুটে গিয়ে বলি, এই পুতুল কোথা থেকে পেয়েছ রাশি? মেয়েটা হেসে বলে, একজন আপু দিল, এটা আমার মতো একটা বাচ্চা ছিল। আমি কাঁপতে থাকি, কে দিল এই পুতুল? কেউ তো জানে না আমরা সেটা খবর দিয়েছি। রাতেই আমি ছুটে যাই সেই জায়গায় যেখানে পুতুলটা পুঁতে রাখা হয়েছিল। গর্ত করে দেখি মাটি নরম, যেন কেউ কিছুদিন আগেই সেটা খুঁড়েছে। ভেতরটা ফাঁকা। অবাক হয়ে পিছনে তাকায়। একটা ছায়া যেন পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে চলে গেল বাঁশ খায়। আমি ভয় জমে যাই। পরের দিন থেকে মেয়েটার আচরণ বদলে যেতে থাকে। মা জানালেন রাশি মাঝরাতে কান্না করে, আবার আসে, দেয়ালের খোঁচা দিয়ে কিছু আঁকে, সবখানে শুধু চোখ আর চোখ। তার মা একদিন হঠাৎ আমার মাকে বলেন, আপ্পা, ওর চোখের দিকে একেবারে দেখেন তো, কখনো কখনো দেখে মনে হয় রাশি না, যেন অন্য কেউ তাকাচ্ছে। আমি জানতাম আর দিদি করা যাবে না। আমি আবার সেই সাধুর কাছে যাই, কিন্তু গিয়ে শুনি 3 দিন আগে সে মারা গেছেন। তবে তার ঘরের একটা দেয়ালে লেখা একটা নোট পেয়েছি, যদি সে ফিরে আসে আগুনই পারে তাকে থামাতে, কিন্তু আগুনের দৃষ্টি ফেরালে সে আগুনের মধ্যে বাসা বাঁধে। মানে পুতুলকে আগুনে ফেললেই হবে না, চোখটাকে আগেই আলাদা করতে হবে, না হলে সে আগুনে নিজের ঘর বানিয়ে নেয়। আমি একদিন রাতে গোপন করে রাশির বাসায় যাই। মেয়েটা তখন ঘুমাচ্ছে, কোলে সেই পুতুল। চুপি চুপি পুতুলটা নিয়ে বের হয়ে আসে। চোখ দুটো খুলে ফেলি লোহার চাকু দিয়ে। চোখে লেখা ছিল গন্ধ, যেন পুরনো মৃত্যু মাংসের গন্ধ। চোখ দুটো একটা কাঁচের জারের ভরে পুকুরের গর্তে পুঁতে রাখি, আর পুতুলটা নিয়ে যাই মাঝসারের পিছনের শ্মশানে। আমি আগুনে ধরিয়ে দিই। সেই মুহূর্তে শোনা যায় মেয়েটার চিৎকার, আমার পুতুল, আমার পুতুল, আমার পুতুল, আগুনে দিয়েছ কেন? আমার পুতুল আগুনে দিয়েছ কেন? ও চোখ ফেরাও। আমি ছুটে গিয়ে দেখি রাশি আমাদের উঠোনে দাঁড়িয়ে, চোখ লালছে, গলা ভারী, এক নারীর মতো আওয়াজ। চোখ লালচে, গলায় ভারী এক নারীর মতো আওয়াজ করছে। হঠাৎই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাশি এরপর ধীরে ধীরে সুস্থ হয়। ওর পরিবারের লোকজন আর পুতুল বিশ্বাস করে রাখে, কিন্তু আমি জানি চোখ দুটো এখনো আছে কুকুরের গর্তে পুঁতে রাখা সেই যার ভেতর লাল চোখ জোড়া এখনো যেন ঠকঠক করে কাঁপে। কখনো কখনো রাতে সেই গর্তের উপর দেখি একটা কুয়াশার ছায়া, একটা ছোট মেয়ে চুল খোলা হাতে পুতুলের ছায়া, মুখে ফিস ফিস করছে কেউ দাঁড়িয়ে, তুই চোখ দিয়েছিস না, তোর চোখ এখন আমার। এই ঘটনাটা আজও আমার জীবনে দাগ কেটে রেখেছে। আমি এখনো যেখানেই যাই চেষ্টা করি কোনো পরিত্যক্ত জিনিস না হাতে দেওয়ার, কারণ কে জানে কোনো চোখ আর